বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওসমান হাদির সব খুনিকে একসাথে গ্রেপ্তার করলো সেনাবাহিনী। তারিক রহমানের বাসায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ওসমান হাদির খুনি ফয়সাল ও মির্জা আব্বাসকে আটক করে। হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে। জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির খুনি কে তা আজ আর গোপন নেই, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি। এমন এক জায়গায় সুরক্ষিত আছে যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পায়। আজ আমরা জানব হাদির হত্যাকারীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসেছে, হাদিদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছে। তারা যখন হাদির বিচার করে না, তখন সামনে প্রশ্ন চলে আসে যে এরা কি আসলে আমাদের সরকার নাকি ভারতের করদ রাজ্যের সরকার। ওসমান হাদির আসল মেন মাস্টারমাইন্ড খুনি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনকি মির্জা আব্বাস। তবে শেষ পর্যন্ত গ্রেপ্তার হলো তারেক রহমান এমনকি মির্জা আব্বাস। অন্যদিকে ওসমান হাদিকে সেনাবাহিনীর পুলিশ আটক করেছে। এইবার ফাঁসির হাত থেকে এই তিনজনের কোনো মতেই রক্ষা নেই। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখুন কিভাবে এই ফয়সাল ধরা পড়লো, এমনকি আসল সত্য কিভাবে ফাঁস করে দিল, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ইনসাফ আমরা সবাই চাই, হাদির মতো করে কেউ বলতে পারি নাই। বাংলাদেশে যারা ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ইন্ডিয়া হত্যা করেছে। হাদির হত্যাকারীকে ধরে ইন্ডিয়া পুশিং করে দিক। ডিসেন্ট নামের একটা পেজের কদরউদ্দিন নামের এক সাংবাদিক হাদির উপর গুলি করার 1 ঘন্টার ভিতর হাদির হত্যাকারীর পরিচয় বের করে ছড়িয়ে দিল। যারা জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসেছে, হাদিদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছে, তারা যখন হাদির বিচার করে না, তখন সামনে প্রশ্ন চলে আসে যে এরা কি আসলে আমাদের সরকার নাকি ভারতের করদ রাজ্যের সরকার। তারা সব কিছুই জানি, কিন্তু মূল বিষয় হলো হাদি শুধু এই দেশের ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন, যেটা আমাদের সবার চাওয়া। আমরা এই কথাগুলো ইনসাফ আমরা সবাই চাই, হাদির মতো করে কেউ বলতে পারি নাই। হাদি বলেছিলেন যে উনি যদি মারাও যান তাহলে যেন তার হত্যার বিচার করি, কারণ পরবর্তীতে যাতে আরও হাদি তৈরি হয়। এখন এই হাদি হত্যার বিচার করার দায়িত্ব হলো জুলাই বিপ্লবের মাধ্যমে হাদিরা যাদেরকে ক্ষমতায় এনেছেন সেই সরকারের। জুলাই বিপ্লবের ফসল সরকার, যারা কখনো ক্ষমতায় বসতে পারতই না, যারা জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসেছে, হাদিদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছে, তারা যখন হাদির বিচার করে না, তখন সামনে প্রশ্ন চলে আসে যে এরা কি আসলে আমাদের সরকার নাকি ভারতের করদ রাজ্যের সরকার। কি ভারতের একটা প্রদেশের সরকার? আমরা কি একজন ফ্যাসিস্ট হাসিনাকে সরায়ে ভারতের অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী হাসিনাকে সরায়ে আমরা যাদেরকে আনলাম তারাও কি ছন্দবেশী অঙ্গরাজ্যের উপদেষ্টা কিনা না, এটা প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। আমাদের কাছে এই প্রশ্ন জাগরুক হয় যে এরা যখন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পায়ের কাছে বসে থাকে, তাহলে কি ইন্ডিয়ার দিল্লি ইন্ডিয়ান হাই কমিশনের আদেশে এরা চলে কিনা না। ডিসেন্ট নামের একটা পেজের কদরউদ্দিন নামের এক সাংবাদিক হাদির উপর গুলি করার 1 ঘন্টার ভিতর হাদির হত্যাকারীর পরিচয় বের করে ছড়িয়ে দিল। আমরা বিশ্বাস করি হাদির হত্যাকারী এখনো বাংলাদেশ ছেড়ে পালাইতে পারে নাই। আর যদি পালিয়েও যায় তাইলে এত এজেন্সির উপর পাহাড়ের ভিতর দিয়ে বর্ডার গার্ড আছে, তারপরও কেমনে সে চলে গেল? তাকে কেন ফেরত আনা হয় না? ফেরত আনার জন্য কোনো চুক্তির দরকার নাই। ইন্ডিয়া হর হামেশা বাংলাদেশে পুশিং করে। হাদির হত্যাকারীকে ধরে ইন্ডিয়া পুশিং করে দিক। পুশিং করার মাধ্যমে ইন্ডিয়া প্রমাণ করুক যে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু। আমরা মনে করি ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু নয়, ইন্ডিয়ার হাতে সুযোগ এসেছে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু কিনা সেটা প্রমাণ করার। আমরা আশা করব ইন্ডিয়া যদি একটা বন্ধু সুলভ বাংলাদেশ চায়, তাহলে ইন্ডিয়া হাদির হত্যাকারীকে পুশিং করে দিক। আর ইন্ডিয়া যদি মনে করে তারা বাংলাদেশের বন্ধু নয়, হাজার হত্যাকাণ্ডের মাধ্যমে, সর্বশেষ হাদি হত্যাকাণ্ডের মাধ্যমে ইন্ডিয়া প্রমাণ করেছে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু নয়। বাংলাদেশে যারা ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ইন্ডিয়া হত্যা করেছে, এবং সারা পৃথিবী জুড়ে ইন্ডিয়া এইসব গুপ্ত হত্যা চালায়। আমরা এইসব গুপ্ত হত্যার বিরুদ্ধে, এখানে একটু পূর্বে একটা ছেলে দেখা গেছে সেও হাদি হইতে চায়। এখানে আমরা সারা বাংলাদেশ হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদের মাধ্যমে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধিতা করছি। সামনে নির্বাচন, এই নির্বাচনে কখনো
কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করতেই পারতো না। আওয়ামী লীগ নিজে নিজে নৈশ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যাইত। হাদির রক্তের উপর দিয়ে 1400 জুলাই যোদ্ধার রক্তের উপর দিয়ে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো বাংলাদেশের পক্ষের দল কিনা না সেটা প্রমাণ করার জন্য তাদেরকে হাদি হত্যার পক্ষে তাদের সত্যিকারের অবস্থান প্রকাশ করতে হবে। যদি তারা তাদের হাদি হত্যার পক্ষের এই আন্দোলনে আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি দেখি নাই। এক একটা রাজনৈতিক দলে 300 এমপি প্রার্থীর একজন করে ডেইলি যদি হাদি হত্যার সমর্থনে এখানে হাজির হতেন তাহলে আমরা খুশি হতাম। রাজনৈতিক দলে অসংখ্য নেতাকর্মী, এক একটা দলের কেন্দ্রীয় নেতৃত্ব 200-300 সদস্য বিশিষ্ট, সবাই ভোটের ভাগবাটোয়ারা, লুবের ভাগবাটোয়ারা, লাভের ভাগবাটোয়ারার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য মত্ত। কিন্তু যারা বাংলাদেশের আধিপত্যবাদী আন্দোলনে জীবন দান করে তাদের বিচারের জন্য মোটেও আগ্রহ তাদের নাই। আগামী 3 দিনের ভিতরে 7 তারিখের ভিতরে রাজনৈতিক নির্বাচনে যারা পদপ্রার্থী হয়েছেন সেই সব দলীয় প্রধানদেরকে প্রকাশ করতে হবে, স্পষ্ট করতে হবে তারা হাদি হত্যার বিচার চান কিনা না এবং তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কিনা না। হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে। জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির খুনি কে তা আজ আর গোপন নেই, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আজ পর্যন্ত সেই খুনি ফাইসাল করিম মাসুদ ধরা পড়েনি। বরং সময় যত গড়াচ্ছে তত তার অবস্থান নিয়ে ধোঁয়াশা বাড়ছে। শুধু সোশ্যাল মিডিয়া নয়, একবার এক তথ্য দিচ্ছে খোদ প্রশাসনের কর্মকর্তারাই। তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে তা শুনলে রীতিমতো আঁতকে উঠবেন প্রিয় দর্শক। কারণ খুনি এমন এক জায়গায় সুরক্ষিত আছে যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পায়। আজ আমরা জানব হাদির হত্যাকারীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে আর কারা তাকে বাঁচাতে মূল কালপ্রিটের ভূমিকা পালন করছে। আজ আমরা টেনে খুলে ফেলব সেই ভয়ঙ্কর বেঈমানদের মুখোশ। হাদি হত্যাকাণ্ডের রহস্যময় ঘটনা প্রবাহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শহীদ উসমান হাদির খুনি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান যাচাই করে পাওয়া গেছে এক হাড় হিম করা তথ্য। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তিনি বাংলাদেশেই আছেন। বহাল তবিয়তে অবস্থান করছেন ঢাকা ডিওএইচএসের এক ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে। দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই বোমা ফাটিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সামরিক প্রশাসনের এত প্রভাবশালী একজন ব্যক্তির কাছে খুনি পৌঁছল কিভাবে? ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে? হাদিকে যখন রাজপথে গুলি করা হয় তখন সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। ভিডিও ফুটেজ আর পুলিশি তদন্তে ফয়সালের চেহারা স্পষ্টভাবে উঠে এসেছিল। সেদিনের সেই নির্মমতার পর খুনি ফয়সাল আত্মগোপনে চলে যায়। কিন্তু ডিজিটাল যুগে অপরাধীর পায়ের ছাপ লুকোনো সম্ভব নয়। তদন্তকারী কর্মকর্তারা ফয়সালের লোকেশন ট্র্যাক করেছেন, আর সেই লোকেশন সরাসরি নির্দেশ করছে ঢাকা ডিওএইচএসের একজন জাদরেল ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনকে। যখন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হলেন যে হাদির খুনি সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসাতেই আছে, তখন তারা সেখানে অভিযানের প্রস্তুতি নেন। কিন্তু এই পর্যায়ে শুরু হয় আসল নাটক। রাষ্ট্রের উচ্চপদস্থ সেই কর্মকর্তার বাসভবনে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় ওপর মহল থেকে। খুনি ভেতরে আছে জানার পরও প্রশাসন তাকে ধরতে পারেনি, কারণ ওপরতলার নির্দেশ ছিল নো এন্ট্রি। প্রশ্ন জাগে, একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেলের কিসের সম্পর্ক? পরবর্তীতে কি তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে? এই জবাবদিহিতা আজ জনগণের দাবি। যারা আজ জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন তাদের নাকের ডগায় এই খুনিরা ঘুরে বেড়াচ্ছে। একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে, অন্যদিকে তাদের খুনিদের ভিআইপি প্রোটোকল দিয়ে লুকিয়ে রাখা হচ্ছে। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের এই দোসররা এখনও কতটা শক্তিশালী যে তারা একজন চিহ্নিত খুনিকে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রাখতে পারে? এটি কি জুলাই চেতনার সাথে চরম বেইমানি নয়? রাষ্ট্র যখন খুনিদের পাহারা দেয় তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে চায়, আর তখন সেটাকেই আবার বলা হয় মব। কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে। যখনই এই সত্যগুলো তুলে ধরা হচ্ছে তখনই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হচ্ছে। যারা হাদি হত্যার বিচার চাইছে তাদের বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। অভিযোগ তোলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু পেজ বা চ্যানেল দেশে অস্থিতিশীলতা তৈরি করছে। কিন্তু প্রশ্ন হলো, সত্য বলা কি অপরাধ? যারা রাষ্ট্র ও প্রশাসনের এই অসঙ্গতিগুলো সামনে আনছেন তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা কখনোই ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষ আশা করেছিল খুনিরা ডান্ডা বেড়ি পরে কাঠগড়ায় দাঁড়াবে, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? নদী থেকে একের পর এক অজ্ঞাত লাশ উদ্ধার হচ্ছে, আর হাদির মতো জনপ্রিয় তরুণ নেতার খুনিরা ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় আতিথেয়তা পাচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেদের প্রতারিত ভাবছে সাধারণ মানুষ। বাস্তবতা হচ্ছে হাদির খুনিরা আছে আমাদের নাকের ডগাতেই, অথচ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ফয়সালের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। হাদি গত বছরের ১২ই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। এর পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। আবার কেউ কেউ বলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পালিয়েছে। এমনকি ফয়সালকে সীমান্ত পার করে দেওয়ার অপরাধে দুজনকে গ্রেফতার করে রিমান্ডেও নেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয় যে ফয়সাল ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে, যা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা গেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে জানিয়েছিল সন্দেহভাজনরা ভারতের দিকে পালিয়ে যেতে পারে, কিন্তু নির্দিষ্ট প্রমাণ বা স্থানে পৌঁছানোর নিশ্চয়তা নেই। এর সপ্তাহখানেক পরই আবার তথ্য বদলে যায়। ২১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন, ফয়সাল করিম বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছেন কিনা নাকি দেশে আছেন এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। পুলিশ প্রশাসন স্পষ্টভাবে কিছু জানে না বলে জানিয়ে দেন তিনি। তবে জনগণকে এক ধরনের সান্ত্বনা দিয়ে বলেন, তদন্তকারী কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। অপরাধী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এর কিছুদিন পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ভিডিওতে এসে নিজ মুখে দাবি করেন তিনি ভারতে নেই, বরং এখন তিনি দুবাইয়ে আছেন। সরকার ও তদন্তকারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি ভিডিওতে। পরবর্তীতে জানানো হয় হাদি হত্যাকাণ্ডের মূল ২ আসামি ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। তাদের পালাতে সহায়তাকারী ২ ভারতীয় নাগরিক মেঘালয়ে গ্রেপ্তার হয়েছেন। ডিসেম্বরের ২৮ তারিখ এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। কিন্তু সঙ্গে সঙ্গেই মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ পুলিশের এ দাবিকে অসত্য এবং পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য করেন। ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের কাউকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারের ঘটনাও ঘটেনি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও একই কথা বলে। সব মিলিয়ে অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত দাবি নিয়ে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার কয়েকবার সন্দেহভাজনরা ভারতে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করলেও আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি এই দাবিকে ভিত্তিহীন বলে দাবি করছে। কিন্তু এত কিছুর পর এখন জানা যাচ্ছে হাদি বাংলাদেশেই আছেন। তবে প্রশ্ন হল, কার ইন্ধনে হাদির হত্যাকারীদের বাঁচাতে প্রশাসন বারবার এলোমেলো তথ্য দিচ্ছে? কেন প্রথম থেকেই কোনো পরিষ্কার স্টেটমেন্ট দেয়নি প্রশাসন? শরীফ ওসমান হাদি মারা যান 18 ডিসেম্বর 2025 তারিখে। গুলিবিদ্ধ হওয়ার প্রায় 1 সপ্তাহ পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাদির মৃত্যুর ফলে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজধানীর প্রথম আলো ও ডেলি স্টার অফিসে হামলা, বিক্ষোভকারীদের মধ্যে ভারত বিরোধী স্লোগান, এমনকি কূটনৈতিক টানাপোড়েন লক্ষ্য করা গেছে। প্রশাসনের একটি অংশ অবশ্য দাবি করছে তারা ফয়সালকে খুঁজছে, কিন্তু বাস্তবতা হল হত্যাকাণ্ডের প্রায় 1 মাস পার হতে চললেও হাদি হত্যাকারীর গ্রেপ্তারে কোনো অগ্রগতি নেই। যে বাসায় ফয়সালের অবস্থান ট্র্যাক করা হয়েছিল সেই বাসার মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তরুণ নেতা হাদির এই রক্তভেজা বিচারহীনতা আজ আমাদের জাতীয় বিবেকের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। যে জুলাই বিপ্লবের ওপর ভর করে আজ অনেকে ক্ষমতার মসনদে আসীন, সেই বিপ্লবের অগ্রসৈনিকের খুনিকে রাষ্ট্রীয় সুবিধা দিয়ে আড়াল করা কেবল শহীদদের সাথে বেইমানি নয়, বরং এটি একটি নতুন ফ্যাসিবাদের পদধ্বনি। যখন খোদ ডিওএইচএসের সুরক্ষিত বলয়ে খুনিদের অবস্থানের গুঞ্জন ওঠে এবং প্রশাসন তথ্য বিভ্রাটের ধূম্রজাল সৃষ্টি করে, তখন বুঝতে হবে ঘুণে ধারা সিস্টেমটি এখনও বদলায়নি। বিচারের বাণী যখন নিভৃতে কাঁদে, তখন রাজপথ আবার উত্তাল হওয়া স্বাভাবিক।
জনগণের ট্যাক্সের টাকায় পালিত প্রশাসন যদি খুনিদের পাহারাদার হয় তবে সেই প্রশাসনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। মানুষ আজ চিৎকার করে বলছে, হাদির রক্তের প্রতিটি ফোঁটা আজ বিচার চায়। খুনি ফয়সাল এবং তার নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না। বর্তমানে ইনকেলাব মঞ্চের পক্ষ থেকেও হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাদি হত্যার বিচার চাইছে, কিন্তু রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের টনক রহস্যজনক কারণে নড়ছে না। শহীদ শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে পারে না। রাষ্ট্র যদি তার পেটের ভেতর খুনিদের আশ্রয় দেয় তবে সেই রাষ্ট্র কোনোদিন স্থিতিশীল হবে না। আজ যারা ক্ষমতার চেয়ারে বসে খুনিদের বাঁচানোর খেলায় মেতে উঠেছেন তাদের মনে রাখা উচিত, জনগণ সব দেখছে। হাদির খুনি ফয়সালকে যেখানেই লুকানো হোক না কেন বিচার একদিন হবেই, আর সেই বিচারে খুনি এবং তার আশ্রয়দাতা উভয়কেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শুরু থেকেই সবাই সন্দেহ করতেছে এই ঘটনা করিয়েছে বিএনপি। সেই আসনের বিপক্ষ দল ছিল মির্জা আব্বাস, আর এই ঘটনার সাথে টোটালি জড়িত মির্জা আব্বাস। মির্জা আব্বাসের সাথে নাকি ফয়সাল মাসুদের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, লেনদেন করেছে তার ব্যাংক থেকে কোটি কোটি টাকা। একজন লোক একজন যোদ্ধাকে মেরে এত সহজেই দেশের বর্ডার ছেড়ে পালাবে, এইটা কখনোই হতে পারে না। তাছাড়াও সাংবাদিক ইলিয়াস হোসেন এইটা সত্যতা দিয়েছে, ওসমান হাদি এখনো দেশেই রয়েছে। এইটা এখনো সঠিকভাবে তদন্ত করা হচ্ছে না, এইটা কোনো প্রশাসনের গাফিলতি। তো পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।